হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো তোমাদের আরেকটা পরীক্ষা রয়েছে ইপিসি 1। সো এই পরীক্ষা হলে তোমাদের আশা করি সমস্ত পরীক্ষা খুব ভালো হবে এবং যা দিয়েছিলাম দেখবে তার সমস্ত কিছু কিন্তু প্রশ্ন কমন আসছে। জাস্ট গুটি কয়েক দিচ্ছি, কিন্তু এমন না যে প্রচুর দিচ্ছি। প্রচুর দিলে হয়তো সেম টু সেম যা আছে সেগুলো কপি কমন আনা সম্ভব, কিন্তু অত পড়িয়ে তোমাদের লাভ নেই। যেগুলো দেবো সেগুলো পড়ে যাবে। আর 2 মার্কের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ একদম সবগুলো আসছে, এবং 5 মার্ক 10 মার্ক সবগুলো মিলেমিশে কিন্তু আসছে। তো চলো, ইপিসি যেটা বলেছিলাম ভিডিওটা আনছি এবং পরপর সব ভিডিও এনেছিলাম। তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো যে কতটা তোমরা পেরেছো এবং কেমন কি তোমাদের হলের কেমন পরিবেশ সেটা বলবে, যে কড়া খুব গার্ড দিচ্ছে নাকি মোটামুটি একটু স্যাররা সুবিধা দিচ্ছে। চলো, ইপিসির ফুল ফর্ম কি, 2 মার্কের প্রশ্ন। ইপিসি পুরো নাম হচ্ছে ইনহ্যান্সমেন্ট প্রফেশনাল ক্যাপাসিটিস, ইনহ্যান্সমেন্ট অফ প্রফেশনাল ক্যাপাসিটিস। তো এখানে যে ইনহ্যান্সমেন্ট অফ প্রফেশনাল ক্যাপাসিটিস এগুলো তো বানান হয়তো ভুল হয়, ওই কারণে পুরোপুরি 2-2 পাওয়া যায় না, কিন্তু এইটুকু লিখলে কিন্তু 2-2 পাওয়া যাবে। অর্থাৎ ব্যাকেট এটা লিখে দেবে যে পেশাগত দক্ষতার বৃদ্ধি, এটা একটু লিখলে একটু ভালো হয়। তারপর চলে আসছে যে পাঠের ব্যাপার থেকে তো কোশ্চেন আসবেই। তো নীরব পাঠের দুটো অসুবিধা। নীরব পাঠে কী হয়? নীরব মানে হচ্ছে যেখানে কোনো রকম সাউন্ড করা হয় না, মানে হচ্ছে শিক্ষার্থী উচ্চারণ সঠিক হচ্ছে কি না তা বাইরে থেকে শিক্ষক বুঝতে বা সংশোধন করতে পারেন না। 2 নম্বর কি, প্রাথমিক স্তরের শিশুদের ক্ষেত্রে এই পাঠে তাদের মনোযোগ অন্যদিকে চলে যেতে পারে বা তারা অমনোযোগী হতে পারে। 3 নম্বর প্রশ্ন, সরব পাঠে দুটি সুবিধা লেখো। তো সরব পাঠের মাধ্যমে কি হয়, যে সঠিক উচ্চারণ, বিরাম চিহ্ন ব্যবহার এবং বাচনভঙ্গির উন্নতি ঘটে। আর এটি শিক্ষার্থীদের জড়তা ও লজ্জা দূর করে, আত্মবিশ্বাস কী করে, লজ্জা দূর করে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। তো এগুলো বানিয়ে লেখা যাবে, কোনো সমস্যা নেই। তারপর নিষ্ক্রিয় এবং সক্রিয় শব্দভাণ্ডার বলতে কী বোঝো? নিষ্ক্রিয় শব্দভাণ্ডার বলতে কিছুই না, যে সমস্ত শব্দভাণ্ডার আর কি কাজে লাগে, তাই কি যে সমস্ত শব্দ আমরা দৈনন্দিন জীবনে কথা ও লেখার ক্ষেত্রে কী করি, প্রতিনিয়ত স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করি, সেগুলো হচ্ছে সক্রিয় শব্দ শব্দভাণ্ডার। আর যেগুলো আমরা সেভাবে ব্যবহার করে না, চিনি বাট পঠনের অর্থ বুঝতে পারি কিন্তু নিজেদের দৈনন্দিন জীবনে বা লেখার সচরাচর ব্যবহার করি না, সেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় শব্দভাণ্ডার। তারপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন, নিবিড় পাঠ ও ব্যাপক পাঠের দুটি পার্থক্য লেখো। নিবিড় পাঠ এবং ব্যাপক পাঠ। নিবিড় মানে হচ্ছে কি, মানে মনে রাখতে হবে যে খুব গভীরভাবে পড়া। তাই কি বলছে, উদ্দেশ্যগত যদি পার্থক্য বলি তাহলে কি বলবো, যে নিবিড় পাঠের প্রধান উদ্দেশ্য হলো পাঠের গভীর অর্থ ও ব্যাকরণ নিখুঁতভাবে বোঝা। প্রক্ষান্তরে ব্যাপক পাঠের উদ্দেশ্য হলো আনন্দ লাভ করা এবং বিষয়টি সম্পর্কে ধারণা, সাধারণ ধারণা পাওয়া। পরিসর কি, নিবিড় পাঠে নির্দিষ্ট ছোট পাঠ্যাংশের উপর গভীর নজর দেওয়া। অন্যদিকে ব্যাপক পাঠে বড় গল্প, উপন্যাস বা গল্পের বই দ্রুত শেষ করা, এটা হচ্ছে পরিসর। তারপর হচ্ছে SCROL, কৌশল বলতে কি বোঝায়? তো এস ফর কি, এগুলো পরপর লিখতে হবে। তো SCROL পাঠ অনুধাবনের রিডিং কম্প্রিহেনশন একটি অত্যন্ত কার্যকরী কৌশল। এটা এস ফর সার্ভে মানে হচ্ছে পঠন পর্যবেক্ষণ করা। সি ফর কানেক্ট মানে পূর্বগানের সঙ্গে কানেক্ট বা যোগাযোগ করানো। আর ফর রিড মনোযোগ দিয়ে পাঠ করা। ও ফর আউটলাইন মানে মূল বিষয়বস্তুর রূপরেখা তৈরি করা। এল ফর লুক ব্যাক পুনরায় ফিরে দেখে যাচাই করা। স্কিমিং কি এবং স্ক্যানিং কি, এর মধ্যে এটা তোমরা গতবার হয়তো সম্ভবত স্কিমিংটা এসেছিলো, তো স্ক্যানিংটা দেখে নিয়ে রাখবা পারবা। তো দুটোই দেখে রেখো যদি পরীক্ষা আসতে পারে। স্কিমিং হচ্ছে পাঠ্যপুস্তক বা কোনো নিবন্ধের মূল ভাব, কেন্দ্রীয় নির্যাস দ্রুত বুঝে নেওয়ার জন্য পুরো লেখার উপর চোখ বুলিয়ে নেওয়া বা দ্রুত পড়ার কৌশলকে স্কিমিং বলা হয়। যেমন সংবাদপত্রের শিরোনাম বা পত্রিকার প্রধান খবর দেওয়া। মনে রাখবে, স্কিমিং বা স্ক্যানিং এক্ষেত্রে কিন্তু তোমরা উদাহরণটা দিলে স্যাররা কিন্তু ফুল মার্কস দেবে। স্ক্যানিং বা পুঙ্খানুপুঙ্খ পাঠ কি, তো কোনো দীর্ঘ পাঠ্য থেকে বিশেষ কোনো নির্দিষ্ট তথ্য, যেমন কোনো সাল, তারিখ, ব্যক্তির নাম বা নম্বর দ্রুত খুঁজে বের করার জন্য নির্দিষ্ট স্থানে চোখ রেখে পড়ার কৌশলকে স্ক্যানিং বলে। যেমন টেলিফোন ডিরেক্টরি বা বাস টাইম টেবিল থেকে অপ্রয়োজনীয় তথ্য খোঁজা। অভিজ্ঞতামূলক পাঠের নির্দিষ্ট বৈশিষ্ট্য উল্লেখ করুন। অভিজ্ঞতামূলক পাঠের বৈশিষ্ট্য উল্লেখ করুন। সো অভিজ্ঞতামূলক পাঠের মূল ভিত্তি হলো বাস্তব তথ্য, পর্যবেক্ষণ, গবেষণা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা। এটা হচ্ছে অভিজ্ঞতা পাঠের বৈশিষ্ট্য। আর এটা কি, এতে ব্যক্তিগত ভাবাবেগের চেয়ে যুক্তি, তথ্য প্রমাণ ও বাস্তব উপাত্তের উপর জোর দেওয়া হয়। এটা হচ্ছে অভিজ্ঞতামূলক পাঠ। নেক্সট হচ্ছে 10 নম্বরের, পঠনের অধিগত জ্ঞান বা মেটা কগনিশন বলতে কী বোঝায়, পরীক্ষা চলে এসেছে অলরেডি। সো তারপরেও তোমরা দেখে নেবে অধিগত জ্ঞান সম্ভবত এসেছিলো কিনা একবার দেখবে, বা আরেকটা হয়তো অ্যাওয়ারনেস বলে একটা এসেছিলো।
তো ওইটা দেখে নেবে যে মেটা কগনিশন হলো নিজের চিন্তা ভাবনা বা শিখন প্রক্রিয়ার উপর নিজস্ব সচেতনতা ও নিয়ন্ত্রণ। পঠনের ক্ষেত্রে একজন পাঠক কীভাবে অনুধাবন করছেন, কোথায় বুঝতে সমস্যা হচ্ছে এবং তা দূর করার কোন কৌশল গ্রহণ করছেন সে সম্পর্কে সচেতন থাকা হচ্ছে মেটা কগনিশন। মূলক পাঠ খুব সহজ আছে, বলে রাখি যে তোমাদের যে ইপিসি সেটা কিন্তু লিখে আসতে পারবে। আর ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরপর বিএডের সমস্ত ইনফরমেশন কিন্তু আপলোড করবো, তাই সঙ্গে থাকবে। সৃজনশীল পাঠ হচ্ছে যে পাঠের মাধ্যমে পাঠক পাঠ্য বিষয়বস্তু পড়ে কেবল তার অর্থই বোঝেন না, বরং নিজের কল্পনা শক্তি, চিন্তা এবং সৃজনশীলতা প্রয়োগ করে নতুন কোনো ধারণা, দৃষ্টিভঙ্গি বা সিদ্ধান্ত তৈরি করতে পারেন, তাকে মূলক পাঠ বলে। এক কথা এখানে নিজস্ব চিন্তাভাবনা, সৃজনশীলতা প্রয়োগ করে নতুন কিছু ধারণা বা দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত করতে পারবে, এটা হচ্ছে সৃজনশীল বা ক্রিয়েটিভ যেটা রিডিং। তারপর SQ3R বলতে কী বোঝায়? SQ3R একইভাবে এটাকে বলতে হবে যেটা পড়া, মনে রাখার এবং অনুধাবনের একটি বৈজ্ঞানিক পদ্ধতি। এর মানে পূর্ণ রূপ হলো S ফর সার্ভে মানে জরিপ বা পর্যবেক্ষণ, Q ফর কোয়েশ্চেন প্রশ্ন করা, R1 রিডিং, R2 রিসাইট মানে 3R মানে 3টে আরের মধ্যে R1 ফর রিড, আর পরের আর হচ্ছে রিসাইট এবং রিভিউ। তা রিড, রিসাইট, রিভিউ, ওইদিকে হচ্ছে সার্ভে কোশ্চেন, রিড, রিসাইট এবং রিভিউ। বাংলাগুলো নিশ্চয়ই পারবে, এগুলো বলার প্রয়োজন নেই। তারপর চলে আসতে হচ্ছে 13 নম্বর, ধ্বনি নির্দেশক পাঠ প্রণালী কী? যে পাঠ প্রণালীতে শিক্ষার্থী প্রথমে বর্ণ বা অক্ষরের ধ্বনি উচ্চারণ শেখানো হয়, তারপর সে ধ্বনিগুলোকে যুক্ত করে শব্দ গঠন করে পড়তে শেখানো হয়, তাকে ধ্বনি নির্দেশক পাঠ প্রণালী বা ফনেটিক মেথড বলা হয়। নেক্সট 14 নম্বর, দক্ষ পাঠক বা এক্সপার্ট রিডার কাকে বলা হয়? মানে যে দক্ষ পাঠ করতে পারে সেই এক্সপার্ট রিডার। সহজ কথা তাহলে কী বলবে? যে পাঠক সাবলীলভাবে পাঠ্য পড়তে পারে, পাঠের গভীর অর্থ সহজ এবং দ্রুত অনুধাবন করতে পারে, স্বকীয় বিশ্লেষণ ক্ষমতা রাখেন এবং পঠনের কৌশল প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারেন, তাকে দক্ষ পাঠক বলা হয়। পঠনের যে দুটি সমস্যা বিবৃত করুন। পঠনে কী কী সমস্যা হতে পারে? উচ্চারণ ধ্বনিগত সমস্যা, মানে হচ্ছে ধ্বনি বা বর্ণ ও ধ্বনি সঠিক উচ্চারণ এবং সংযোগ করতে না পারা, এটা একটা সমস্যা। আর কি? শব্দভাণ্ডারের অভাব, পর্যাপ্ত শব্দের অর্থ না জানা থাকায় পাঠ্যের অনুধাবন সমস্যা হয়। এই দুটো মনে রাখবে পয়েন্ট, যে কি উচ্চারণ এবং ধ্বনিগত সমস্যা আর শব্দভাণ্ডারের অভাব। শব্দ তালিকা বা ভোকাবুলারি বলতে কী বোঝায়? তো কোনো নির্দিষ্ট ভাষাভাষী মানুষ বা ব্যক্তি যে সমস্ত শব্দ চেনে, বোঝে এবং মনের ভাব প্রকাশের জন্য কথা বলা ও লেখার ব্যবহার করে, সে সমস্ত শব্দের সমষ্টিকে শব্দভাণ্ডার বলা হয়। মানে এক কথায় কোনো নির্দিষ্ট ভাষাভাষী মানুষের যে সমস্ত শব্দ বোঝে, চেনে, যেগুলো ব্যবহার করে ভাব প্রকাশের জন্য, সেই যে একসঙ্গে সে গুচ্ছকে বলা হয় কি? শব্দভাণ্ডার বা ভোকাবুলারি বা শব্দ তালিকা। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, পঠন দ্রুততা বলতে কী বোঝেন? কোনো প্রকার ভুল বা বিরতি ছাড়া সঠিক উচ্চারণ, উপযুক্ত গতি, সঠিক স্বরাঘাত এবং ছন্দ বজায় রেখে অর্থ বুঝে স্বতঃস্ফূর্তভাবে পড়ার কৌশলকে কী বলা হয়? পঠন দ্রুততা বা রিডিং ফ্লুয়েন্সি। এই হচ্ছে দ্রুততা, মানে কি? সব কিছু ঠিকঠাকভাবে রেখে সে পড়ার ক্ষমতা অর্জন করবে স্বতঃস্ফূর্তভাবে, সেটা হচ্ছে পঠন দ্রুততা। ডিসলেক্সিয়া এক কথা মনে রাখবে হচ্ছে যেটা একটা শিখন অক্ষমতা, যেটা শিখতে সমস্যা হয়, অর্থাৎ কোনো কিছু বুঝতে সমস্যা হয়, চিনতে সমস্যা, সেটা ডিসলেক্সিয়া। তো ডিসলেক্সিয়া এক প্রকার শিখনজনিত অক্ষমতা, যার ফলে শিশুর বর্ণ বা অক্ষর চিনতে, সঠিক উচ্চারণ করতে সাবলীলভাবে পড়তে পারে না। যেমন অনেক সময় বিকে ডি বলে বা ডিকে বি বলে, এগুলো হচ্ছে ডিসলেক্সিয়ার উদাহরণ। দুরহ পাঠ বা ক্রিটিক্যাল রিডিং কাকে বলে? তো যেই পঠন পদ্ধতিতে পাঠক বিষয়বস্তুটিকে অন্ধভাবে বিশ্বাস না করে পাঠের যুক্তি, তথ্যের সত্যতা, লেখকের দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য বিচার বিশ্লেষণ ও মূল্যায়ন করে পাঠ করেন, তাকে বলা হয় ক্রিটিক্যাল রিডিং বা দুরহ বা বিচারমূলক পাঠ। এটা একটা মনে রাখবে। তারপর হচ্ছে আর মাত্র 4টে রয়েছে, অর্থাৎ 24টা দিয়েছি, দেখবে তোমরা এখন 24টার ভিতরে দু একটা কমন পেয়ে যাবে, সবগুলো কমন পেয়ে যাবে, একটা হয়তো নাও পেতে পারো, কিন্তু যেহেতু এখানে বেশ কিছু কোশ্চেন দেখলাম যে 24 সালে এসেছিলো, তো আশা করি সবগুলো পেয়ে যাবে, কারণ ওখানে অপশান আছে। তারপরে তোমরা দু একটা কোশ্চেন এক্সট্রা পড়ে রাখতে পারো, কিন্তু ভিডিওটা ভালো করে দেখো। আমি বলবো যে ভিডিওটা তোমরা 2বার 3বার 4বার প্রয়োজনে দেখো এবং পরীক্ষাতে যাও, তোমরা এখন লিখে আসতে পারবে। চলো আসো, নেক্সট হচ্ছে যেটা বলে পঠন পটুতা কী, রিডিং স্কিল। পঠন পটুতা হলো এমন এক অর্জিত ক্ষমতা যার সাহায্যে একজন ব্যক্তি লিখিত পাঠ্যাংশের অর্থ চিহ্ন সঠিকভাবে চেনে, তার সঠিক উচ্চারণ করে এবং বিষয়বস্তুর অর্থ ও বার্তা অনুধাবন করতে সক্ষম হয়। ব্যাখ্যান ধর্মী পাঠ বলতে কী বোঝেন? যে পাঠ্য বিষয়গুলোতে কোনো নির্দিষ্ট বিষয়, তথ্য, ঘটনা বা তত্ত্বকে বিশদভাবে ব্যাখ্যা, বিশ্লেষণ ও তথ্য
সরবরাহ করার জন্য উপস্থাপন করা হয় তাকে ব্যাখ্যানধর্মী পাঠ বলা হয়। যেমন পাঠ্যপুস্তক, বিজ্ঞান বিষয়ক নিবন্ধগুলো হচ্ছে ব্যাখ্যা করা হয়। আদর্শ পাঠের দুটো বৈশিষ্ট্য লিখুন। কী হবে এখানে আদর্শ পাঠে? গতিশীলতা, সাবলীলতা, উপযুক্ত গতি এবং ছন্দ ব্যবহার করে স্পষ্টভাবে পড়া, আর অর্থবোধ এবং অনুধাবন, যা পড়া হচ্ছে তা সঠিকভাবে বুঝতে পারা, এই হচ্ছে বৈশিষ্ট্য। ডিকোডিং বলতে কী হচ্ছে? ডিকোডিং বলতে হচ্ছে চিনে নেওয়া, এক কথা যেই কোড দিয়ে একজন লিখছে, মুদ্রণ করছে, সেটা চিনতে পারা অপরপক্ষ থেকে, সেটা হচ্ছে ডিকোডিং। লিখিত বা মুদ্রিত বর্ণ, প্রতীক বা চিহ্নগুলোকে চিনে নিয়ে সেগুলোকে মনের মধ্যে তাদের সঠিক ধ্বনি ও অর্থে রূপান্তর করার মানসিক প্রক্রিয়াকে ডিকোডিং বলে। ক্ষেত্র টিকা কী? মানে ফিল্ড নোট। কোনো নির্দিষ্ট স্থান, সমাজ, ঘটনা বা ক্ষেত্র পরিদর্শনের সময় সংগৃহীত পর্যবেক্ষণ, অভিজ্ঞতার তথ্য ও গুরুত্বপূর্ণ দিকগুলোকে সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করে রাখাকে এক কথায় ক্ষেত্র টিকা বলা হয়। রাখা যে টিকা সেটাকে ক্ষেত্র টিকা বলা হয়। একবার বলে দিচ্ছি, ফিল্ড নোট কি? কোনো নির্দিষ্ট স্থান, সমাজ, ঘটনা বা ক্ষেত্র পরিদর্শনের সময় সংগৃহীত বিভিন্ন যেগুলো পর্যবেক্ষণ, অভিজ্ঞতা তথ্য, তারপর মানে গুরুত্বপূর্ণ দিকগুলোকে সংক্ষিপ্ত এবং আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করা হয়, এটাকে বলা কি? ফিল্ড নোট। চলে আসছি 5 মার্কের প্রশ্ন। যেমন তোমাদের যে 25 নম্বরের ইপিসি পরীক্ষা হবে সেখানে 2 মার্কের 5টা অর্থাৎ 10 নম্বর এবং 3 মার্কের 5টা অর্থাৎ 15 নম্বর, সব মিলিয়ে 25 নম্বর আসবে। সেই ক্ষেত্রে 10 মার্কের কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তো 5 মার্কের যেগুলো দিয়েছে সেগুলো তোমরা পড়ে যাবে, আশা করি এগুলো থেকে চলে আসবে। তবে চাইলে 24 সালে 2-1টা যে কোশ্চেন সেগুলো একটু বাদ দিতে পারো, এখানে কিন্তু 2-1টা থাকতে পারে। তো সব মিলিয়ে সাজেশন দিয়েছি তোমাদের, সব ওভারঅল কিন্তু পড়ে গেলেই তোমরা দেখবে সমস্ত উত্তর লিখে আসতে পারবে। প্রথম প্রশ্ন 5 মার্কের, যে পঠন দক্ষতা বিকাশের প্রয়োজনীয় কার্যকলাপ বর্ণনা করুন। মানে পড়া যে দক্ষতা বিকাশ করবে সেজন্য কি কি কার্যকলাপ নেওয়া যেতে পারে। এক হচ্ছে, পঠন দক্ষতা হলো এমন একটি অর্জিত ক্ষমতা যার সাহায্যে শিক্ষার্থী কেবল শব্দ উচ্চারণ করে না, বরং পাঠ্যের অন্তর্দৃষ্টি ও মূল অর্থ উপলব্ধি করতে পারে। শ্রেণীকক্ষের বাইরের শিক্ষার্থী এই দক্ষতা বিকাশের জন্য শিক্ষক নিম্নলিখিত প্রয়োজনীয় কার্যকলাপ পরিচালনা করতে পারেন। কি কি কার্যকলাপ মানে নিয়ে যেতে পারে পঠন দক্ষতা বিকাশের জন্য? উপযুক্ত ছন্দ ও উচ্চারণের সরব পাঠ কী করতে হবে? শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে উচ্চারণের পাঠ করতে দেওয়া এবং শিক্ষক কর্তৃক তার বাচনভঙ্গি ও উচ্চারণ সংশোধন করা। উদাহরণ, কোনো নাটকের চরিত্র অনুযায়ী শিক্ষার্থীদের দিয়ে ডায়ালগ বা সংলাপ পড়ানো, এতে তাদের জড়তা দূর হবে এবং বিরাম চিহ্নের ব্যবহার কী হবে? স্পষ্ট হয়। সো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের পরবর্তী অনেক ভিডিও আসবে যেগুলো কিন্তু তোমাদের বিএডে কাজে লাগবে। চলো 2 নম্বর পয়েন্ট, যে শব্দার্থ গঠন এবং ফ্ল্যাশ কার্ডের ব্যবহার, যেগুলোর মাধ্যমে কী হবে পঠন দক্ষতা বিকাশ করা যাবে বা পঠন দক্ষতা এগুলো বাড়ানো যাবে। কি করবে? শব্দ গঠন এবং ফ্ল্যাশ কার্ড ব্যবহার। শব্দ ভাণ্ডার না বাড়ালে পঠন সাবলীল হয় না। নতুন শব্দের ছবিসহ ফ্ল্যাশ কার্ড বানিয়ে তা দিয়ে পড়ার অভ্যাস করানো। উদাহরণ, একটি কার্ডে অরণ্য শব্দের পাশাপাশি একটি ঘন জঙ্গল বা গাছের ছবি রাখা, যাতে শিক্ষার্থী দেখা মাত্রই শব্দের অর্থ মস্তিষ্কে গেঁথে নিতে পারে। 3 নম্বর পয়েন্ট, অনুচ্ছেদ থেকে মূল ভাব তৈরি বা সারসংক্ষেপ গ্রহণ। শিক্ষার্থীদের একটি বড় গল্প বা অনুচ্ছেদ পড়তে দিয়ে তার থেকে 2-3টি বাক্যে নিজের ভাষায় সারসংক্ষেপ লিখতে দেওয়া। যেমন, রবীন্দ্রনাথের ছুটি গল্পটি পড়ার পর শিক্ষার্থীদের বলা, ফটিকের অনুভূতি নিজের ভাষায় 3টি বাক্যে লেখো। স্বপ্রশ্নকরণ বা আলোচনা পর্ব, পড়ার সাথে সাথে সে বিষয়বস্তু নিয়ে সহপাঠীদের সাথে প্রশ্নোত্তর বা আলোচনা করা। উদাহরণ, একটি বিজ্ঞানভিত্তিক নিবন্ধ পড়ার পর শিক্ষার্থী নিজেকে বা বন্ধুকে প্রশ্ন করবে, এই অনুচ্ছেদে মূল আবিষ্কারটি কী ছিল। অতিরিক্ত সহ পাঠ্যক্রমিক পঠন, মানে পাঠ্য বইয়ের পাশাপাশি বয়সোপযোগী শিশু পত্রিকা, ছোট গল্পের বই, রহস্য রোমাঞ্চের বই পড়তে কী করতে হবে? উৎসাহিত করতে হবে শিক্ষার্থীদের। তার ফলে কী হবে? যে বিভিন্ন পড়বে, মানে বিষয়গুলো পড়বে, তার সঙ্গে পড়ার তার দক্ষতাটা বাড়বে। উদাহরণ, সপ্তাহে একটি নির্দিষ্ট ক্লাসে বিদ্যালয়ে লাইব্রেরি থেকে আনন্দ মেলা বা কিশোর ভারতী পত্রিকা এনে পড়ানো। এইগুলো দিয়েই কিন্তু একটা শিক্ষার্থীর পঠন দক্ষতা বিকাশ করা যাবে, এগুলো দিয়ে বিকাশ করা যাবে। তাই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে আর ভিতরে বানিয়ে লিখে দেবে, নাম্বার পাবে। বারবার করে বলি যে কোনো রকম প্রশ্ন কিন্তু উত্তর ফাঁকা রাখবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে যদি প্রশ্ন আসো বা তাও কিন্তু লিখে আসবে। তো আশা করি সকলে জানো। আবার বলি, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যদি উপকার মনে হয় তাহলে তোমরা লাইক করো ভিডিওটাকে, আর কমেন্ট করো যে কোথা থেকে কেউ দেখছো আর তোমাদের পরীক্ষায় কেমন কী গাঢ় আসছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে পারো। চলো 2 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ 2 প্রকারের পাঠের নাম লিখুন, প্রতি প্রকারের পাঠের বৈশিষ্ট্য লিখুন। তাহলে যে কোনো দুটো পাঠের নাম লিখবে। অনেক পাঠ রয়েছে, তার মধ্যে কি এখানে করা আছে? বর্ণনামূলক পাঠ, মানে ডেসক্রিপটিভ টেক্সট, এবং ব্যাখ্যানধর্মী পাঠ।
সো ব্যাখ্যানধর্মী এবং বর্ণনামূলক পাঠের পর বলি। বর্ণনামূলক পাঠ বলতে কী বোঝায়? যে পাঠ্য বিষয় মানে বস্তুতে কোনো নির্দিষ্ট স্থান, ব্যক্তি, বস্তু, দৃশ্য বা অনুভূতির স্পষ্ট দৃশ্যপট শব্দ দিয়ে ফুটিয়ে তোলা হয়, তাকে কি বলা হয়? বর্ণনাক্রমিক পাঠ বলা হয়। যেমন উদাহরণ কি? সৈয়দ মুজতবা আলীর ভ্রমণ কাহিনী, পঞ্চতন্ত্র অথবা কোনো ঐতিহাসিক প্রাসাদের দৃশ্যপট বিবরণী। এগুলো কী করবে? মানে ব্যক্তি, বস্তু বা দৃশ্য বা অনুভূতির স্পষ্ট দৃশ্যপট মানে শব্দ দিয়ে ফুটিয়ে তুলবে এটা দিয়ে। উদাহরণ বৈশিষ্ট্য কেমন? ইন্দ্রিয় গ্রাহ্য শব্দের ব্যবহার, এতে মানে বিশেষণ ও ক্রিয়া বিশেষণ শব্দ বেশি ব্যবহার করা হবে, যা পাঠকের মনে একটা ছবি তৈরি করবে। কেমন? যেমন হচ্ছে ঝড় করে নীল নদীর জল বয়ে চলেছে, এইগুলো মানে শব্দের ব্যবহার করবে। আর কি? স্থানগত ক্রমবিন্যাস, মানে হচ্ছে স্পেশিয়াল অর্ডার, স্পেশিয়াল যে অর্ডারগুলো থাকে পরপর, সেগুলো কেমন? বিবরণটি এক নির্দিষ্ট দিকে বা দিক থেকে সাজানো থাকে, যেমন উপর থেকে নিচে বা দূর থেকে কাছে। আবেগ এবং নান্দনিকতা, পাঠককে ঘটনার সাথে মানসিকভাবে যুক্ত করতে আবেগপূর্ণ ভাষা ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন হচ্ছে ব্যাখ্যানধর্মী পাঠ, মানে হচ্ছে এক্সপোজিটরি পাঠ যেটা। এই পাঠটা কিন্তু তোমরা মনে রাখবে যে এখানে তেমন কিছুই না, যে এখানে কোনো সামাজিক ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা করবে। অর্থাৎ ব্যাখ্যানধর্মী পাঠ বা এক্সপোজিটরি টেক্সট মানেই হচ্ছে তোমাদের এটা মানে ব্যাখ্যা করবে বা বিশ্লেষণ করবে। তো উদাহরণ কেমন? লাইফ সায়েন্স বইয়ের উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া, অধ্যয়ন বা ভূগোলের আগুনের উৎপত্তি, এগুলো কিন্তু এক লাইনে পড়লে হবে না, এগুলো ব্যাখ্যা করে বোঝাতে হবে, তাই ব্যাখ্যানধর্মী পাঠ। তার বৈশিষ্ট্য কি? তথ্য ভিত্তিক এবং নিরপেক্ষ, লেখকের ব্যক্তিগত আবেগের কোনো স্থান থাকে না। এগুলো লেখক চাইলে নিজস্ব কোনো মতামত, নিজের কোনো তথ্য দিতে পারবে না। যেগুলো দরকার, যেগুলো ব্যাখ্যাতে যে যুক্তিসঙ্গত, যেগুলো দিতে হবে তথ্য, সেগুলোকে এখানে অ্যাড করতে হবে। বাস্তব ডেটা, সংকেত ও তথ্য প্রাধান্য পায়। কার্যকরণ সম্পর্ক, কোনো ঘটনা কেন ঘটলো এবং তার ফলাফল কী, তা যুক্তিসহ কী হয়? বোঝাতে হয়। সহায়ক চিত্রের ব্যবহার, প্রতিটি বিষয়টি সহজ করার জন্য ছক, ডায়াগ্রাম, চার্ট, বুলেট পয়েন্ট নেওয়া যেতে পারে। তারপর 3 নম্বর প্রশ্ন আমরা চলে আসছি। তার আগে বলে দিই, তোমাদের এখানে কিন্তু টোটাল আমি প্রশ্ন দিয়েছি হচ্ছে তোমাদের মাত্র 10টা। দেখো 5 মার্কে কিন্তু মাত্র 10টা দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা 2 মার্কে আশা করি কমন পেয়ে যাবে। যদি 2-1টা ঘুরে আসে তোমরা কিন্তু মিস করবে না, সমস্ত উত্তর কিন্তু তোমরা লিখে আসবে। চলো আমরা চলে আসি হচ্ছে 3 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। যে অধিক জ্ঞানমূলক দক্ষতার বিকাশের জন্য যে দুটি কৌশল আলোচনা করুন আর বোধগম্যতা এবং উপাদান ধারণ ক্ষমতার বৃদ্ধি করতে পারে। মানে কোন দুটো? যে দুটো কৌশল বোধগম্যতা উপাদান ধারণা ক্ষমতা বৃদ্ধি করতে পারে। তাহলে ডিসকাস অ্যান্ড টু স্ট্র্যাটেজিজ টু ডেভেলপ মেটাকগনিটিভ স্কিলস টু এনহ্যান্স কম্প্রিহেনশন অ্যান্ড রিটেনশন। সো কগনিটিভ স্কিলস মানে যেগুলো আছে কি করতে হবে? যেগুলো হচ্ছে এনহ্যান্স কম্প্রিহেনশন এবং রিটেনশন, যেগুলো হচ্ছে কি? যে বোধগম্যতা এবং ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করবে, সেরকম দুটো ডেভেলপমেন্ট মেটাকগনিশন স্কিলের নাম বলতে হবে। সো মেটাকগনিশন বা অধিক জ্ঞান বা মেটাকগনিশন হলো নিজের চিন্তা বা শিখন প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকা, থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং। কেমন? পঠনের ক্ষেত্রে পাঠক কীভাবে বিষয়টিকে বুঝছেন, কীভাবে তার দীর্ঘদিন মনে রাখবেন, তার নিয়ন্ত্রণ করার জন্য দুটি কার্যকরী কৌশল নিচে বর্ণনা করা হলো। কি কৌশল? 1, পুরো মানচিত্রায়ন বা কনসেপ্ট ম্যাপিং, মানে পড়া শেষে পুরো বিষয়টি মস্তিষ্কে স্থায়ী করার জন্য তথ্যের একটি দৃশ্যমান চিত্র বা ছক তৈরি করাই হলো কনসেপ্ট ম্যাপিং। এভাবে কিন্তু মনে রাখা যায়। তাহলে যে কৌশলটি কীভাবে কাজ করে? এটি দীর্ঘ অনুচ্ছেদের জটিল ধারণাগুলোকে সহজ রৈখিক চিত্রে রূপান্তর করে। হয়তো যেগুলো পড়লা সেই পড়াগুলো কিন্তু তোমাদের ছোট্ট করে পয়েন্ট আকার নিজের মতো করে একটা রৈখিক চিত্রের মাধ্যমে লেখা রাখা হয়, এটা হচ্ছে কৌশল। তাহলে শিক্ষার্থী পড়ার সময় মূল্য বিষয়কে কেন্দ্র করে তার শাখা পোশাক আকারে তথ্য সাজায় পরপর। সেভাবে কিন্তু অনেক সময় খাতায় বড় জিনিসকে ছোট্ট করে ছকের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে, নকশার মাধ্যমে কিন্তু প্রকাশ করা যায়। সেটাই যেমন পরিবেশ দূষণ পড়ার সময় খাতায় একটি গোল চিহ্ন এঁকে লেখা হলো পরিবেশ দূষণ, এবং সেখানে কী করলো? চারপাশে 4টে তীর বের করে লেখা হলো বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, বা এরকম করে প্রতিটি তীরের নিচে আবার সংক্ষিপ্ত কারণ বা প্রতিকার লেখা হলো, এবং সেগুলো কি পরপর লেখা হচ্ছে। এইভাবে কিন্তু সুন্দর করে মনে রাখা যায়। উপকারিতা কি? এটি দীর্ঘমেয়াদী মেয়াদের স্মৃতির ধারণা ক্ষমতা, রিটেনশন বহুগুণ বাড়িয়ে দেয়। কৌশল 2, স্বপ্রশ্নকরণ এবং পুনর্বিবেচনা।
যে পড়ার সময় নিজেকে ক্রমাগত প্রশ্ন করা এবং নিজের অনুধাবনের স্তর পরীক্ষা করা। কৌশলটি কিভাবে কাজ করে? পাঠক প্রতিটি অনুচ্ছেদ পড়ার পর থমকে দাঁড়াবেন এবং নিজেকে 3টি প্রশ্ন করবেন। আমি যা পড়লাম তার প্রধান বক্তব্য কী? আমি কি এই অংশটা স্পষ্ট বুঝতে পেরেছি? কোন অংশটা আমার কাছে কঠিন লাগছে এবং কেন? উদাহরণ, বিজ্ঞানে কোনো কঠিন নীতি পড়ার পর যদি মনে হয় কোনো লাইন অস্পষ্ট, তবে পাঠক নিজেই সিদ্ধান্ত নেবেন আমাকে এই অনুচ্ছেদটি পুনরায় ধীরগতিতে পড়তে হবে বা শিক্ষকের সাহায্য নিতে হবে। উপকারিতা কী হবে এটা? যেটি অন্ধের মতো পড়া আটকায় এবং বোধগম্যতা নিশ্চিত করে। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন। সো আবার বলি, ভিডিওটা তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে তোমাদের প্রয়োজনের প্রচুর ভিডিও আমি নিয়ে আসবো যেগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। চলো পরবর্তী প্রশ্ন। পঠনের বিভিন্ন পর্যায়গুলি উদাহরণ সহযোগে আলোচনা করুন। পঠন কোনো একক প্রক্রিয়া নয়, এটি একটি জটিল মানসিক ধাপ। শিক্ষাবিদদের মতে পঠনের প্রধান 4টি পর্যায় বা স্তর রয়েছে। লিটারাল বা আক্ষরিক পর্যায়, এটি পঠনের প্রথম ও প্রাথমিক স্তর। এখানে পাঠক কেবল বর্ণ, চিহ্ন বা শব্দগুলোকে চিনে নিয়ে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারে। এটা একটা পর্যায় পঠনের। যে উদাহরণ কি, শিশুরা প্রথমে রাম বনে যায় দেখে স্পষ্টভাবে উচ্চারণ করলো রাম বনে যায়। এখানে কেবল আক্ষরিক অর্থটি গ্রহণ করলো। এবার অনুধাবন বা বোধগম্যতার এই স্তরে পাঠক কেবল শব্দ পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বাক্যটির সরাসরি অর্থ ও উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝতে পারে। উদাহরণ, কেন মেঘ করেছে তাই ছাতা নিয়ে বের হওয়া উচিত। এই বাক্যটি পড়ে পাঠক বুঝতে পারল যে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং ছাতা নেওয়ার সুরক্ষার জন্য ছাতা নেওয়াটা প্রয়োজন। এটা কি অনুধাবন করতে পারছে। নেক্সট হচ্ছে অনুমিত বা অন্তর্নিহিত পর্যায়। এখানে পাঠক লাইনের ভেতরের না বলা কথা অনুমান করতে পারে এবং লেখকের মূল ভাবধারা বা চরিত্রের আবেগকে হৃদয়ঙ্গম করে। কেমন? উদাহরণ আছে যে গল্পে লেখা আছে ছেলেটি পরীক্ষার ফল দেখে চুপচাপ ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিল। তাহলে এখানে দুঃখ বা হতাশা শব্দটি কিন্তু দেখো কোথাও লেখা নেই, কিন্তু না লেখা থাকলেও পাঠক অনুমান করে নেয় যে ছেলেটি পরীক্ষায় খারাপ ফল করার কষ্ট পেয়েছে। তাহলে এটা হচ্ছে অনুমিত বা অন্তর্নিহিত পর্যায়। 4 নম্বর হচ্ছে মূল্যায়নমূলক বা বিচারধর্মী পর্যায় বা ক্রিটিক্যাল লেভেল। এটি পঠনের সর্বোচ্চ স্তর। এই পর্যায়ে পাঠক পাঠ্যের তথ্যকে অন্ধভাবে আসেন। তো তারপরের পয়েন্ট হচ্ছে মূল্যায়নমূলক বা বিচারধর্মী পর্যায়। যেমন এটি পঠনের সর্বোচ্চ স্তর। এই পর্যায়ে পাঠক পাঠ্যের তথ্যকে অন্ধভাবে মেনে না নিয়ে নিজের যুক্তি, অভিজ্ঞতা ও বিচার বুদ্ধি দিয়ে তার সত্যতা যাচাই ও পর্যালোচনা করে। যেমন উদাহরণ, বা খবরের কাগজে কোনো রাজনৈতিক নিবন্ধ পড়ে পাঠক প্রশ্ন করেন, লেখক কি কোনো একদিকে পক্ষপাতিত্ব করেছেন? এ তথ্যের প্রমাণ কোথায়? 5 নম্বর প্রশ্ন 5 মার্কের, যে পঠনের সমস্যাগুলি উল্লেখ করুন। তো পঠন থেকে তোমাদের প্রশ্ন আসবেই, একটু দেখে নেবা যে পঠনের সমস্যাগুলি উল্লেখ করুন। এই সমস্যা থেকে যে বেরোনোর যে পথ উত্তরণের উপায় সেগুলো কিন্তু ব্যক্ত করুন, সেগুলো আসবে। তো দেখো পঠনের সমস্যাগুলো কি হতে পারে, যে শব্দ ডিকোডিং এবং উচ্চারণের সমস্যা। অনেক শিক্ষার্থী বর্ণ বা অক্ষরের সঠিক ধ্বনি চিনতে পারে না, ফলে তারা ড, ঢ বা দন্ত্য তালব্য এর উচ্চারণে বিভ্রান্ত হয়ে পড়ে। পঠন গতির অভাব ও তোতলামো, পুয়ার রিডিং ফ্লুয়েন্সি। আটকে পড়া বা প্রতিটা শব্দে দীর্ঘ বিরতি দেওয়া, এর ফলে বাক্যের শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছাতে শিক্ষার্থী আগের কথা ভুলে যায়। এটা হচ্ছে পঠন গতির অভাব এবং তোতলামো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শব্দ ভাণ্ডারের সীমাবদ্ধতা। পাঠ্যে ব্যবহৃত কঠিন বা নতুন শব্দের অর্থ না জানার কারণে পুরো বাক্যের অর্থ অস্পষ্ট থেকে যায়। দৃষ্টি সংক্রান্ত বা মনোযোগের ঘাটতি। লাইনের এক শব্দ থেকে অন্য শব্দে লাফিয়ে যাওয়া বা পড়ার সময় অন্যদিকে মন চলে যায়। এটা হচ্ছে দৃষ্টি সংক্রান্ত মনোযোগের ঘাটতির জন্য এটা সমস্যা হয়। আর কি হয়? ডিসলেক্সিয়া হয়, যেটা বললাম যে একটি বিশেষ শিখন অক্ষমতা, এটাই যেটা শিশুকে বর্ণগুলোকে উল্টো দেখায়, এক কথায় পড়তে সমস্যা হয়। যেমন বিকে ডি বলে, পকে ফ মনে করে, এরকম। এই উত্তরণের জন্য কি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে? তো ধ্বনিভিত্তিক পাঠ অনুশীলন, হচ্ছে বর্ণ ও তাদের ধ্বনি সংযোগ শেখানোর জন্য ছবি, অডিও ক্লাসের সাহায্য নেওয়া, শিশু যেন অক্ষরের সাথে ধ্বনি মেলাতে পারে। সহজ থেকে কঠিনের রূপান্তর। শিক্ষার্থীকে হঠাৎ কঠিন বই না দিয়ে তার স্তরের উপযোগী কি হতে হবে, যে বড় অক্ষরে লেখা রঙিন ও ছোট ছোট বাক্যের বই দেওয়া। তারপর হচ্ছে পয়েন্টার বা স্কেলের ব্যবহার। পড়ার সময় প্রতিটি শব্দের নিচে আঙ্গুল বা স্কেল রেখে
পড়ার অভ্যাস করানো, যাতে দৃষ্টিসঙ্গী মানে দৃষ্টি মানে লাইনচ্যুত না হয়, অন্য দিকে দৃষ্টি না যায়। 15 নাম্বারে কী আছে যে পয়েন্টে, যে প্রসঙ্গ থেকে অর্থ অনুমানের প্রশিক্ষণ। নতুন শব্দ এলে তৎক্ষণাৎ না থমকে পুরো বাক্যটি পড়ে প্রসঙ্গ অনুযায়ী কিছু নতুন যে শব্দ আছে সেই শব্দের অনুমান করতে হবে, মানে অর্থ অনুমান করার যে কৌশল শেখানো। সহানুভূতির পরিবেশ তৈরি। মূল উচ্চারণের জন্য শ্রেণীকক্ষে শিক্ষার্থীকে শাস্তি বা লজ্জা না দিয়ে ধৈর্য ধরে শিক্ষকের দ্বারা সঠিক উচ্চারণটি বারবার বলে দেওয়া। তাহলে এখানে কি সহানুভূতিমূলক একটা পরিবেশ তৈরি করতে হবে। এই 5টা পয়েন্ট লিখবে, তোমরা কিন্তু নাম্বার পাবে। চলে আসা হচ্ছে পরবর্তী 6 নম্বরের প্রশ্ন। অস্বচ্ছ পাঠ ও পুঙ্খানুপুঙ্খ পাঠের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। সো পঠনের উদ্দেশ্য অনুযায়ী আমরা ভিন্ন ভিন্ন কৌশল ব্যবহার করি। স্কিমিং এবং স্ক্যানিং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রুত পঠন কৌশল হলেও এদের কাজে স্পষ্ট পার্থক্য রয়েছে। সংজ্ঞাগত পার্থক্য। স্কিমিং মানে যেটা বললাম মূল ভাব, আর স্ক্যানিং মানে হচ্ছে নির্দিষ্ট তথ্য, সংখ্যা ও মানে নাম বা খণ্ডতথ্য খুঁজে বের করার জন্য যে পাঠ, সেটা স্কিমিং। তাহলে এখানে কী আছে, অস্বচ্ছ পাঠ একই জিনিস আছে। স্ক্যানিং হচ্ছে ইংরেজিতে বলছে, সেটাকে বলা হয় অস্বচ্ছ পাঠ, এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ হচ্ছে এই স্কিমিং। এটা হচ্ছে পরপর তোমরা দেখে নেবে স্ক্যানিং এবং স্ক্যানিংয়ের পার্থক্য। মূল অর্থাৎ স্কিমিং এবং স্ক্যানিং দুটো পার্থক্য দেখবে, বাংলা নাম মনে রাখলেও হবে, ইংলিশ টার্মগুলো রয়েছে সেগুলো দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো কী কী পার্থক্য একবার বলে দিই। যে মূল উদ্দেশ্য হচ্ছে স্কিমিংয়ের যে পাঠটির সামগ্রিক বিষয়বস্তু বা মূল নির্দেশ বের করা স্কিমিং। স্ক্যানিংয়ের কি নির্দিষ্ট প্রশ্ন বা তথ্যের উত্তর খুঁজে বের করা। পঠনের পদ্ধতি কি, পুরো লেখার ওপর চোখ ভাসিয়ে নেওয়া। আর এখানে কি লেখা পড়া হয় না, কেবল নির্দিষ্ট তথ্যের স্থানে চোখ আটকায়। মনোযোগের ক্ষেত্র, অনুচ্ছেদের প্রথম ও শেষ বাক্য শিরোনামের উপর এগুলো মনোযোগ দেওয়া হয় এখানে স্কিমিংয়ে। কিন্তু স্ক্যানিংয়ে কী করা হয়, নির্দিষ্ট শব্দ, তারিখ, নাম বা সংখ্যার উপর, যেহেতু এগুলো খুঁজে বের করার একটা প্রবণতা থাকে, এগুলো মানে খুঁজে বের করার জন্য এই পাঠটা করা হয়, তাই এখান দিকে মানে দৃষ্টিটা থাকে। বাস্তব উদাহরণ কেমন, খবরের কাগজ কেবল হেডলাইনের দিকে যাওয়া, বা নতুন কোনো উপন্যাস কেনার সময় কী হয়, আগের পাতা পেছনে পাতার মানে 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 এক কথা বিষয় সংক্ষেপ পড়া। আর স্ক্যানিংয়ের হচ্ছে টেলিফোন ডিরেক্টরি থেকে বন্ধুর নাম খোঁজা, পরীক্ষার রুটিন থেকে নিজের বিষয় তারিখ খোঁজা, এতে নির্দিষ্ট তথ্য উদ্ধার করা হয়। কোনটাতে, স্ক্যানিংয়ে। পাঠ্যক্রম জুড়ে পঠনের গুরুত্ব আলোচনা করুন। পাঠ্যক্রম জুড়ে পঠন বা রিডিং অ্যাক্রস কারিকুলাম RAC ধারণাটি অর্থ হলো পঠন কেবল ভাষা বা সাহিত্যের যেমন বাংলা ইংরেজি ক্লাসে সীমাবদ্ধ নয়। বিদ্যালয়ে পাঠ্যক্রমের প্রতিটি বিষয় শেখায়, প্রাথমিক ভিত্তি হলো পঠন। নিচে মানে বিভিন্ন কী হলো গুরুত্বপূর্ণ পঠনের গুরুত্ব আলোচনা করা হলো। তাহলে পাঠ্যক্রম জুড়ে পঠনের গুরুত্ব, তাহলে মেন তোমাদের যদি একটু ঘুরিয়ে আসে, তোমাদের মেন এখানে খুঁজবে যে পঠনের গুরুত্ব পাঠ্যক্রমে কী, সেটা পেলেই তোমরা উত্তর করে দেবে। কেমন, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় পঠন, কোথায় কোথায় পঠন লাগে। বিজ্ঞান বই পড়তে গেলে সাধারণত পঠন কৌশল কাজ করে না, এখানে তথ্য, প্রতীক, রাসায়নিক মানে সংকেত এবং ধাপভিত্তিক পরীক্ষা বুঝতে হয়। যেমন হচ্ছে যে সালোক সংশ্লেষের ধাপগুলো পড়তে গেলে মনোযোগ দিতে হবে কোথায় কোথায়, সঠিক মনোযোগ ও বিশ্লেষণাত্মক পঠন প্রয়োজন হয়। তাহলে এইখানে কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যায় পঠন কিন্তু এখানে সাধারণ পঠন কৌশল কাজ করে না, এটা সেভাবে পড়তে হয়। আর কি, গাণিতিক শাস্ত্রের পঠনটা বা কেমন, গণিত কেবল সংখ্যার খেলা নয়, গণিতের সমীকরণ বা পাটিগণিতের লিখিত সমস্যা সমাধান করতে হলে আগে প্রশ্নটি পড়ে তার গাণিতিক অর্থ বুঝতে হয়। উদাহরণ, রামের কাছে 5টি আম ছিল, সে 2টি খেলো। এই পাঠটি সঠিকভাবে পড়ে বিয়োগের ধারণা বুঝতে হবে। ইতিহাস ও সমাজবিদ্যার পঠন, ইতিহাস ও ভূগোলের মানে ঘটনার কালানুক্রমিক কারণ, ফলাফল এবং মানচিত্র বুঝতে হয়। তথ্যের সত্যতা যাচাই করার জন্য এখানে ক্রিটিক্যাল রিডিং বা বিচারমূলক পাঠের প্রয়োজন হয়। স্বশিক্ষণ ও জ্ঞান সম্প্রসারণ, শিক্ষক শ্রেণীকক্ষে সব বিষয় বিস্তারিত বলার সময় পান না, কিন্তু শিক্ষার্থী যদি পঠনে দক্ষ হয় তবে সে যে কোনো বিষয়ে রেফারেন্স বই বা ইন্টারনেট থেকে নিজে নিজেই জ্ঞান আহরণ করতে পারে। তো স্বশিক্ষণ এবং জ্ঞান সম্প্রসারণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন 8 নম্বরের, উদাহরণসহ আদর্শ পাঠের বৈশিষ্ট্য। খুবই গুরুত্বপূর্ণ, উদাহরণসহ আদর্শ পাঠের বৈশিষ্ট্য কেমন। এখানে মোটামুটি একটু সমস্ত প্রশ্ন কিন্তু প্রথমে 2-3 লাইন লিখে তারপরে শুরু করবে, পয়েন্টটা শুরু করবেন। প্রথমেই স্পষ্ট নির্ভরশীলতা এভাবে লিখবে না, একটা ভূমিকা টাইপের কিছু একটা লিখবে, তারপর পয়েন্টগুলো দিবে। তো কি, আমি প্রথমে একটু পড়ে দিচ্ছি যে একটি পঠন প্রক্রিয়া তখনই আদর্শ পাঠ বলা হবে যখন কেবল শব্দোচ্চারণের মধ্যে সীমাবদ্ধ না থেকে কঠিন সঠিক প্রকাশভঙ্গি ও
ও বোধগম্যতা চূড়ান্ত স্তরে পৌঁছাবে। আদর্শ পাঠের প্রধান বৈশিষ্ট্যগুলো কি এবার আলোচনা করা হলো, দিয়ে লিখতে হবে কি, স্পষ্ট এবং নির্ভুল উচ্চারণ মানে অ্যাকিউরেসি এবং ক্ল্যারিটি। আদর্শ পাঠের প্রতিটি বর্ণের ধ্বনি সঠিক এবং স্পষ্ট হতে হবে, কোনো আঞ্চলিকতার টান বা অস্পষ্টতা থাকা চলবে না। উদাহরণ, আকাশ শব্দকে আকাশ না বলে তালব্য স এর সঠিক স্পষ্ট উচ্চারণ করা। আর কি আছে, বিরাম চিহ্নের সঠিক ব্যবহার এবং ছেদ জ্যোতি মেনে চলা, কমা পূর্ণচ্ছেদ প্রশ্নবোধক চিহ্ন অনুযায়ী সঠিক বিরতি দিয়ে পড়া। তুমি কি আজ স্কুলে যাবে, এই বাক্যটি পড়ার সময় কণ্ঠ যেন কৌতূহলী বা জিজ্ঞাসার ভাব ফুটে ওঠে, সাধারণ বাক্যের মতো সমান্তরাল না হয়। এগুলো কিন্তু পঠন কৌশলের মধ্যেই আর কি পড়ছে, এগুলো পঠন কৌশলের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, যে উপযুক্ত ছন্দ মানে গতি ছন্দ। আদর্শ পাঠের ভিতরে কি থাকবে, কিন্তু একটা উপযুক্ত গতি এবং ছন্দ থাকবে। পড়া অতিরিক্ত দ্রুত মানে যার ফলে বোঝা যায় না, বা অতিরিক্ত ধীরগতি যার মানে ফলে কী হয়, ধৈর্য হারিয়ে যায়, হবে না। অতিরিক্ত মানে একটি স্বাভাবিক বা শ্রুতিমধুর একটা গতি কিন্তু বজায় থাকবে কোথায়, এই আদর্শ পাঠে। তারপর চলে আসছি নেক্সট, আর পয়েন্টগুলো জাস্ট বলে দিচ্ছি যে কি আছে, আর যে অর্থবোধ এবং অনুধাবন, অর্থাৎ পড়া যেটা হবে মানে হচ্ছে তার অর্থ পাঠককে বুঝতে পারে এবং শ্রোতাকে সক্ষম হবে। অর্থ না বুঝে তোতা পাখির মতো আবৃত্তি করা আদর্শ পাঠ হতে পারে না, এক কথা অর্থ বুঝতে হবে। আর আবেগ এবং বাচনভঙ্গি, পাঠের মূল ভাবের সাথে কি হবে, যে কণ্ঠস্বরের স্বরাঘাত ও আবেগের পরিবর্তন ঘটানো। উদাহরণ, কোনো বীরত্ব গাথা বা স্বদেশের কবিতা পড়ার সময় গলার আওয়াজ দৃঢ় হবে, আবার কোনো শোক কাহিনী পড়ার সময় কণ্ঠ মানে করুণ ভাব হবে। এগুলো কিন্তু পঠনের আদর্শ পাঠের বৈশিষ্ট্য। 9 নম্বর প্রশ্ন, যে পঠনের উপযোগী শব্দভাণ্ডার বিকাশের দুটি কৌশল, মানে পঠনের উপযোগী যে সমস্ত শব্দভাণ্ডার সেগুলো যে বৃদ্ধি করবে, সেগুলো বিকাশ করবে, তার দুটো কৌশল। কি কি কৌশল, যে প্রসঙ্গ ভিত্তিক সংকেত কৌশল। 1 নম্বর পয়েন্ট, কৌশল 1, কোনো শিক্ষার্থী যখন কোনো অচেনা নতুন শব্দ দেখবে তা কী করবে, সে তাদের সরাসরি অভিধান না দেখে তিনি বাক্যের অন্যান্য জায়গার জানা শব্দের সাহায্যে অচেনা শব্দটিকে সম্ভাব্য অর্থ জানার কৌশল মানে শেখানো হবে। কেমন, বাক্যের আগে এবং পরের শব্দ বা ঘটনা পর্যবেক্ষণ করা। উদাহরণ, একটি বাক্য, তোমার এই বাক্যটা উদাহরণটা পড়লে বুঝতে পারবা, যে সারাদিন প্রখর রোদে হাঁটার পর পথিকটি অত্যন্ত শ্রান্ত হয়ে গাছের নিচে বসলো। এখানে শ্রান্ত শব্দের অর্থ শিক্ষার্থীরা না জানলেও প্রখর রোদ এবং গাছের নিচে বসা এই কথাগুলোর থেকে কী হবে, সে একটা অনুমান করতে পারবে যে এই শ্রান্ত মানে কিন্তু ক্লান্ত। 2 নম্বর কৌশল কি, শব্দবৃক্ষ বা মূল শব্দ বিশ্লেষণ। ইংরেজি বা বাংলা ভাষায় একটি শব্দ বা ধাতুর সাথে উপসর্গ ও প্রত্যয় যুক্ত হয়ে একাধিক শব্দ তৈরি হয়। এই গঠন প্রক্রিয়াটি শিক্ষার্থীদের মানে ছকের মাধ্যমে শেখানো। কেমন, মূল শব্দটি কেন্দ্র করে তার থেকে তৈরি হওয়া অন্যান্য শব্দগুলো শাখা প্রশাখার মতো সাজানো। উদাহরণ, মূল শব্দ যোগ, নতুন শব্দ উপযোগ, বিয়োগ, তারপর সংযোগ, যোগফল। এগুলো উপকারিতা হচ্ছে, এই কৌশলে শিক্ষার্থী একটি মাত্র মূল শব্দ শিখে এর সাথে 5-10টি নতুন শব্দ শিখতে পারে, যা তাদের শব্দভাণ্ডার দ্রুত বাড়ায়। বর্ণনামূলক পাঠের দুটি মানে দিক ব্যাখ্যা করুন। সর্বশেষ প্রশ্ন। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করার অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা লাইক করে দিও। চলো আসছো পরের প্রশ্ন, সর্বশেষ। বর্ণনামূলক পাঠের দুটি দিক ব্যাখ্যা করুন। বর্ণনামূলক পাঠ পড়ার মূল উদ্দেশ্য হলো লেখার বর্ণিত স্থান, ব্যক্তি বা বস্তুর জীবন্ত প্রতিচ্ছবি মনের ক্যানভাসে ফুটিয়ে তোলা। এই পাঠে দুটি প্রধান দিক বা উপাদান নিচে ব্যাখ্যা করা হলো। ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি এবং চিত্রকল্প গঠন। বর্ণনামূলক পাঠের প্রধান দিক হলো এটি পাঠকের পঞ্চেন্দ্রিয়কে মানে দৃষ্টি, শ্রুতি, স্পর্শ, স্বাদ, ঘ্রাণ উদ্দীপ্ত করে। লেখক এমন শব্দ ব্যবহার করেন যা কেবল তথ্য দেয় না, বরং মানসিক অনুভূতি তৈরি করে। ব্যাখ্যা, সাধারণ পাঠ্যে বলা হয় সেখানে একটি বাগান ছিল, কিন্তু বর্ণনামূলক দিকটিকে বলা হয় বাগানটিতে টকটকে লাল গোলাপ ফুটেছিল এবং তার মিষ্টি সুবাস বাতাসে ভেসে আসছিল। এইভাবে কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি এবং চিত্রকল্প গঠন করা হয় বর্ণনামূলক পাঠে, এইভাবে কিন্তু তুলে ধরা হয়। তারপর কি হচ্ছে, যে 2 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট, যে স্থানগত এবং যুক্তিসঙ্গত ক্রমবিন্যাস। বর্ণনামূলক পাঠ এলোমেলোভাবে লেখা হয় না, এই একটি সুনির্দিষ্ট বিন্যাস বা ফ্রেমওয়ার্ক থাকে যা পাঠককে ধীরে ধীরে দৃশ্যপটটি বুঝতে সাহায্য করে। কেমন, বিবরণ প্রদান করার সময় একটি নির্দিষ্ট ধারা মেনে চলা হয়, উপর থেকে নিচে। কেমন,
পাহাড়ের চূড়া থেকে নিচের উপত্যকার বর্ণনা, এভাবে বর্ণনা কিন্তু ধীরে ধীরে দেয় বর্ণনামূলক পাঠে। বাহির ভিতরে, কেমন উদাহরণ? প্রাসাদের বাইরের ফটক থেকে ভেতরের মূল ঘরের বর্ণনা। দূর থেকে কাছে, যেমন দিগন্তে ভেসে ওঠা জাহাজ থেকে তার ডেকে থাকা মানুষের বর্ণনা, দূর থেকে কাছে। গুরুত্ব কি? এই গঠনমূলক দিকটি ফলে পাঠক পড়ার সময় গুলিয়ে ফেলে না এবং ধারাবাহিকভাবে বিষয়টি মানসপটে ফুটিয়ে তুলতে পারে। সো এই ছিল তোমাদের 10টা বড় প্রশ্ন এবং মোটামুটি 24টা 2 মার্কের প্রশ্ন। তো বরাবরই সমস্ত যা দিয়েছিলাম সমস্ত সাজেশান থেকেই 100% কমন এসছে, জাস্ট লিখে আসতে হবে। তো আশা করি এইটা থেকেও তোমাদের কমন পাবে। সো 2-1টা কোশ্চেন যদি এলোমেলো একটু ঘুরিয়ে থাকে তোমরা কিন্তু বারবার বলে লিখে আসবে, তাহলে কিন্তু ভালো মার্কস তোমরা পেয়ে যাবে। সো তোমাদের এইটুকুই বলবো যে সামনের দিন যা পরীক্ষা আছে সকলের ভালো হোক, আর তোমাদের যতটুকু উপকার করতে পারলাম, তোমাদের যদি মনে হয় চ্যানেলটার সঙ্গে থাকবে এবং পরবর্তী কোনো ভিডিও পেতে চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।